বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রভাষক, পদার্থবিদ্যা। আজকের আলোচ্য বিষয় পরমাণুর গঠন। পরমাণুর গঠন টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ। এটি ক্লাস 7 থেকে শুরু করে 8, 9, 10, 11, 12 এমনকি উচ্চতর ফিজিক্স যারা পড়াশোনা করছো তো সবার জন্যই এটি গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, জব সিকারদের জন্য এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। তো শুরুতেই আমরা একটি পরমাণুর ছবি দেখছি। এটি একটি পরমাণু। আমরা সকলেই জানি যে পরমাণুর কেন্দ্রে থাকে একটি নিউক্লিয়াস এবং সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সর্বদা ঘূর্ণায়মান থাকে। এই লাল যে বৃত্তটি আমরা দেখছি সেটি আসলে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কতটি ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, ইলেকট্রন প্রোটনের চার্জ কিরকম হবে, কতটি কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে, এই সবকিছু আসলে এই পরমাণু গঠনের অন্তর্ভুক্ত। তো সব কিছু আজকে আমরা এই লেকচার থেকে জানার চেষ্টা করব। শুরুতেই পরমাণুর মতবাদ সম্পর্কে আমরা একটু জেনে নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী পরমাণু সম্বন্ধে বিভিন্ন ধারণা পোষণ করেছেন, বর্তমানেও করছেন। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম পরমাণু সম্পর্কে একটি ধারণা প্রদান করেছেন। সেটি হলো সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দিয়েছেন পরমাণু। এবং অবশ্যই মনে রাখতে হবে, ডেমোক্রিটাসের মতে পরমাণু সমূহ অবিভাজ্য এবং পরমাণুই ক্ষুদ্রতম, যাকে আর ভাগ করা যায় না। পরবর্তীতে অ্যারিস্টটল এই ধারণাটির সম্পূর্ণ বিপরীত একটি ধারণা পোষণ করেছেন। সেটি হলো পদার্থ সমূহ নিরবচ্ছিন্ন। একে যতই ভাঙ্গা হোক না কেন, পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকে। তার মানে অ্যারিস্টটল বলেছেন যে পরমাণু সমূহ ভাঙা যায়, ভেঙে যতই ক্ষুদ্র কণা হোক না কেন তাকে আবার ভাঙা যায়। যতই ভাঙতে থাকবো ততই ক্ষুদ্রতম কণা পেতে থাকবো। ডাল্টন 1803 সালে তিনি তার মতবাদটি পেশ করেন। সেটি হলো পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। এটির দ্বারাই অ্যারিস্টটলের মতবাদটি সবাই মতবাদের বিপরীতে আসলে ডাল্টনের মতবাদটি প্রকাশিত হয়। আসলে পরমাণু অবিভাজ্য নয় বা ক্ষুদ্রতম কণিকাও নয়, পরমাণু বিভাজ্য। পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দিয়ে গঠিত। আমরা সেটাই আসলে এই ভিডিও লেকচারে আলোচনা করছি। তো সর্বপ্রথম রাদারফোর্ড পরমাণুর মডেল সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা প্রদান করেন, যদিও রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছুটা সীমাবদ্ধ রয়েছে। আমরা সেই সীমাবদ্ধগুলোও জানবো। এক নজরে আমরা দেখে নিই রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে কি মতবাদ প্রদান করেছিলেন। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে সর্বদা ঘূর্ণায়মান থাকে। নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত, ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত। নিউট্রনের কোনো চার্জ নেই, অর্থাৎ নিউট্রন চার্জ নিরপেক্ষ কণা। পরমাণুর প্রায় সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, কিন্তু ইলেকট্রনের ভর নগণ্য। পরমাণুর তুলনায় নিউক্লিয়াসে আয়তন অতি নগণ্য, কারণ পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা থাকে। পরমাণু মডেলকে তিনি সৌরজগতের সাথে তুলনা করেছিলেন। আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করছি রাদারফোর্ডের পরমাণু মডেল। এখানে একটি পরমাণুর ছবি বা ফিগার দেখানো হয়েছে। স্বাভাবিকভাবেই কেন্দ্রে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কালো বৃত্ত দিয়ে প্রোটনকে বোঝানো হচ্ছে এবং ব্লু কালার দিয়ে নিউট্রনকে বোঝানো হচ্ছে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সর্বদা ঘূর্ণায়মান আছে। যদিও এখানে একটি কক্ষপথ দেখানো হচ্ছে, আসলে একাধিক কক্ষপথে থাকবে।
নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে। প্রোটনের আধান ধনাত্মক বা পজিটিভ চার্জ যুক্ত, ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত বা ঋণাত্মক আধান যুক্ত, এবং নিউট্রনের কোনো চার্জ নেই। চার্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে একটি ভিডিওতে, আমরা সেই ভিডিওটি অবশ্যই দেখে নিব। পরমাণুর প্রায় সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। এর মানে হলো পরমাণুর অতি ক্ষুদ্র একটি জায়গা, সেটি হলো নিউক্লিয়াস, এবং পরমাণুর সমস্ত ভরই যেন মনে হয় এই ক্ষুদ্রতম জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। এটি আসলে আরেকটা দিক আছে, সেটি হলো পরমাণুর বেশিরভাগ জায়গা যেহেতু ফাঁকা, একটি নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব অনেক বেশি, এবং নিউক্লিয়াস থেকে কক্ষপথ যে একটি বৃত্তাকার কক্ষপথ, এর বেশিরভাগ অঞ্চলই ফাঁকা থাকে। তার মানে আমি যদি এটা একটি পরমাণু হিসেবে এখানে বিবেচনা করি, তাহলে দেখব যে বেশিরভাগই ফাঁকা, এবং একটা ক্ষুদ্রতম জায়গায় যেটি নিউক্লিয়াস, এবং সেই নিউক্লিয়াসের মধ্যে সমস্ত ভরই কেন্দ্রীভূত রয়েছে। এই কারণেই আসলে নিউক্লিয়াসের ভরই পরমাণুর ভর। পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য, সেটিও অলরেডি ব্যাখ্যা করা হয়েছে, কারণ বেশিরভাগ জায়গায় ফাঁকা, এবং তার যে জায়গা, নিউক্লিয়াসের যে জায়গা দখল করে আসে, সেটি আসলে পরমাণুর আয়তনের তুলনায় অতি নগণ্য। রাদারফোর্ডের মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। তার মানে আমরা সৌরজগতে জানি যে কেন্দ্রস্থলে থাকে সূর্য, তাকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতে থাকে, অনেকটা সেরকমই, যদিও পুরোপুরি সৌরজগতের সাথে মিল নেই, বেশিরভাগই মিল রয়েছে। আমরা এখন যে টপিকটি সম্বন্ধে আলোচনা করব সেটি হল পারমাণবিক সংখ্যা। কোন মৌলের একটি পরমাণুর প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। কোন মৌলের একটি পরমাণুর প্রোটন সংখ্যাকে, অর্থাৎ পরমাণুতে যতটি প্রোটন সংখ্যা থাকবে পারমাণবিক সংখ্যাও তাই। আসলে বাস্তবে পারমাণবিক সংখ্যা একটি পদার্থের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণকারী একটি সংখ্যা। পারমাণবিক সংখ্যার দ্বারাই আসলে পদার্থের ধর্মগুলো নিয়ন্ত্রিত হয়, অথবা অন্যভাবে বলা যায় পদার্থের ধর্ম, বিভিন্ন পদার্থের বিভিন্ন ধর্ম এর কারণই হলো পারমাণবিক সংখ্যা ভিন্ন। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। পরমাণু সংখ্যা একটি মৌলের ধর্ম রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, এটা বলা হয়েছে। অর্থাৎ পরমাণু সংখ্যার ভিন্নতার কারণে পদার্থের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন অক্সিজেনের সাথে হাইড্রোজেনের ধর্মের পার্থক্য আছে, এর মানে হলো এদের পারমাণবিক সংখ্যা এক নয়। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা যেখানে 2, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা সেখানে 8, এবং কার্বনের হলো 6। দ্বারা বোঝা যাচ্ছে যে পারমাণবিক সংখ্যা ভিন্ন, তার মানে এই পদার্থগুলোর ধর্মের মধ্যে ভিন্নতা আছে। হাইড্রোজেন, এখানে একটু বানান ভুল রয়েছে, দন্ত ন হবে, হাইড্রোজেনের সাথে অক্সিজেনের ধর্মের পার্থক্য রয়েছে। ঠিক তেমনি ভাবে অক্সিজেনের সাথে কার্বনের ধর্মেরও পার্থক্য রয়েছে। কারণ কি? কারণ এতে পারমাণবিক সংখ্যা ভিন্ন ভিন্ন। পারমাণবিক সংখ্যা থেকে আমরা কিভাবে প্রোটন সংখ্যা নির্ণয় করতে পারি? অলরেডি বলা হয়েছে যে যেহেতু প্রোটন সংখ্যাই পারমাণবিক সংখ্যা, সুতরাং পারমাণবিক সংখ্যা জানা থাকলে প্রোটন সংখ্যা জানা হয়ে যাবে। প্রোটন সংখ্যা জানা হয়ে গেলে আবার ইলেকট্রন সংখ্যাও জানা হয়ে যায়, কারণ একটি পরমাণুতে যতগুলো প্রোটন সংখ্যা থাকে ঠিক ততগুলো ইলেকট্রন সংখ্যা থাকে। তার মানে ইলেকট্রন সংখ্যাও প্রোটনের পারমাণবিক সংখ্যার সমান, এটা আমরা বলতে পারি। এখানে একটি প্রশ্ন রয়েছে, সেটি হলো একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17, ওই মৌলের একটি পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা কত? আমরা প্রশ্নটার উত্তর খুব সহজেই পেয়ে যাব আশা করি। উত্তর তোমরা নিজেরা জানার চেষ্টা করবে। একটি পরমাণু নিউক্লিয়াসে 6টি প্রোটন আছে, পরমাণু দ্বারা যে মৌল গঠিত হবে তার পারমাণবিক সংখ্যা কত হবে? তৃতীয় যে একটি প্রশ্ন, সেটি হলো এখানে একটি নিউক্লিয়াসের বা পরমাণুর গঠন দেখানো হয়েছে। কালো বৃত্ত দ্বারা প্রোটন এবং নীল বৃত্ত দ্বারা নিউট্রনকে বোঝানো হয়েছে। প্রশ্নটি হলো পরমাণুটি কোন মৌলের? দ্বিতীয় প্রশ্ন, মৌলের পারমাণবিক সংখ্যা কত? এবং তৃতীয় প্রশ্ন, পরমাণুর বিভিন্ন কক্ষপথে বিদ্যমান মোট ইলেকট্রনের সংখ্যা কত? যদিও কক্ষপথ এখানে একটি দেখানো হয়েছে। আসলে
একাধিক কক্ষপথ থাকবে, যতটি কক্ষপথ থাকুক না কেন আমরা এখান থেকে ইলেকট্রনের সংখ্যা বের করতে পারি। এবার আসি ভর সংখ্যা। অলরেডি বলা হয়েছে যে নিউক্লিয়াসের ভরই পরমাণুর ভর, অর্থাৎ নিউক্লিয়াসের সমস্ত পরমাণুর সমস্ত ভর যেমন নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, তার মানে নিউক্লিয়াসের ভর জানা থাকলে পরমাণুর ভর জানা হয়ে যায়। আবার নিউক্লিয়াসে আমরা জানি যে প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত হয়। তার মানে একটি পরমাণুতে প্রোটন এবং নিউট্রনের সংখ্যাটা যদি আমি যোগ করি বা প্রোটন এবং নিউট্রনের ভরটা যদি আমি যোগ করি, পরমাণুর ভর পাবো বা নিউক্লিয়াসের ভর পাওয়া যাবে। আমরা যদি এখানে একটি ভরকে একটা সংখ্যা হিসেবে কল্পনা করি, তাহলে ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17, মৌলের ভর সংখ্যা 35। একটি পরমাণুতে নিউট্রন সংখ্যা কত? আমরা শুরুতেই যেহেতু একটি ইনফরমেশন দেওয়া আছে, সেটি হলো পারমাণবিক সংখ্যা 17। পারমাণবিক সংখ্যাকে আমরা এখানে ইউজ করব। পারমাণবিক সংখ্যা জানা থাকা মানে হলো প্রোটন সংখ্যা জানা। প্রোটন সংখ্যা 17 হবে। প্রোটন সংখ্যা 17 হওয়ার অর্থ হলো আমরা এখানে যেহেতু ভর সংখ্যা সম্বন্ধে আমাদের জানা আছে যে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা হলো ভর সংখ্যা, ভর সংখ্যা 35। প্রোটন সংখ্যার মানটা যদি এখানে বসিয়ে দেই 17, তাহলে 17 নিউট্রন সংখ্যা স্বাভাবিকভাবে এখান থেকে আমরা বের করতে পারবো 35 মাইনাস 17 ইকুয়ালস টু 18। অক্সিজেন পরমাণুর ভর সংখ্যা 16 হলে প্রোটন সংখ্যা কত হবে? প্রশ্নের উত্তরটি আশা করি আমরা বের করতে পারবো। আজকের লেকচারের আলোচ্য বিষয় ছিল এতটুকুই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী লেকচার দেখার আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।